নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি আছে। একেবারে শেষ সময়ে এসে প্রচারণা জমে উঠেছে অনেক। দুই পক্ষই বেশ প্রচারণায় অ্যাগ্রেসিভ এক ধরনের প্রচারণার দিকে এখন তারা গিয়েছেন। এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ কি প্রচারণা এবং কৌশলে কোন দল এগিয়ে? অনেকে বলার চেষ্টা করছেন যে নির্বাচন একপেশে হবে, অনেকে আবার বলছেন যে ৯১-এর মতো এক ধরনের অঘটন ঘটলেও ঘটতে পারে। আপনার পর্যবেক্ষণ কি? সবই হতে পারে, অঘটনও ঘটতে পারে, একপেশে হতে পারে। বিষয়টা আসলে ক্লিয়ার না কেন? আমি অনেকদিন ধরে তো নির্বাচন দেখি, সেই ৯১ এবং তার আগের থেকেও নির্বাচন বেশ সচেতনভাবেই দেখি। আমার কাছে আমি সবসময় যে এটা দেখি আর কি, নির্বাচনের আগে একটা ধারণা পাওয়া যায়। ধারণা পাওয়া যায় কিভাবে? মানে মানুষের মধ্যে তো আলোচনা, মনে করেন গলির পাশের দোকানে, রাস্তাঘাটে, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, এমনকি শিশুদের মধ্যেও এটা প্রভাব পড়ে। শিশুরাও দেখেছে স্লোগান দেয়, বোঝা যায় জিনিসটা কি হচ্ছে। তো সেই বিবেচনায় এবারে নির্বাচনটা বোঝা বড় কঠিন এই কারণে, নির্বাচনে আছে আর ১ সপ্তাহ। জি, আপনি কোথাও কিন্তু নির্বাচনে সেরকম রমরমা একটা যে হাওয়া, একটা রমরমা উত্তেজনা, এটা কিন্তু আমি দেখছি না। এবং আমি বিভিন্ন জনের সঙ্গে আলাপ করেছি, গ্রামের বিভিন্ন লোককে ফোন করা যায়। নাকি ঢাকার বাইরেও? ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ। ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ। আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, এখন তো মোবাইল সবারই ঘরে ঘরে আছে, আমি তো অনেককেই ফোন করি। তারা বলে নির্বাচন কই? নির্বাচনই দেখে না। নির্বাচনে মনে করেন একজন প্রার্থী গেল, যাওয়ার পর সে বেরিয়ে আসার পর আরেকজন প্রার্থীর লোকজন যায়, একটা থাকে না। আমি ঢাকা শহরে থাকি, মনে করেন আমার বাসা কলাবাগানে। আমি আজকেও বের হওয়ার সময় আমার বাসায়, আমি যে বাসায় থাকি ওই বাসায় প্রায় ২৪টা ফ্ল্যাট আছে, আমার সঙ্গে আরেকটা বাসা আছে, ওই বাসায় আরো ৩২টার মতো ফ্ল্যাট আছে। আমি ওই কেয়ারটেকারদের জিজ্ঞাসা করি যে ভোট চাইতে লিফলেট নিয়ে কেউ আসছিল কিনা। তারপর এখনো কেউ আসে নাই। নির্বাচন আছে আর ৭ দিন। ধরেন আপনি তাহলে মানে আসলেই নির্বাচন ভালো হয়ে গেল তা বলছি না, মানে তাহলে দুপক্ষের মধ্যে এখন তো পক্ষ দুইটা, আসলে দুপক্ষের মধ্যেই কিন্তু এক ধরনের কেমন যেন আছে যে কি হবে, ভোট তো আমিই পাবো, অথবা কেউ ভাবে আমাকে ছাড়া কাকে ভোট দিবে। হ্যাঁ, এই যে একটা মানে ব্যাপার, মানে এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমি সব জায়গায় দেখছি। এখন যদি কেউ না যায়, গেলেই কিন্তু আলোচনাটা হয়। কারণ আমার বাসায় যদি কেউ যায়, একজন লিফলেট নিয়ে গেল, তাহলে কিন্তু আমি নামার সময় বাসা থেকে নামার সময় দেখবো যে কেয়ারটেকাররা ওরা আলাপ করতেছে, এরকম দেখবো। এই আলাপ থেকে কিন্তু আপনি ধারণা করতে পারবেন যে আসলে মন মানসিকতাটা কি। তো ওদের মধ্যে তো নির্বাচন এবং নির্বাচনের সময় এখন এবং অন্য সময় আমি কোনো পার্থক্য দেখি না। এই যে নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ কিন্তু আসলে মানুষের মধ্যে নাই। এটার কারণটা কি মনে করেন? মানে এই যে আপনি বললেন যে ভোট চাইতে আসেনি, এই ভোট চাইতে না আসার মানে এটি কি এই কারণে যে এখন প্রচারণার কৌশল বদলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বেশি জোর দিচ্ছে, সেই জন্য তারা ফিজিক্যালি এসে ভোট চাচ্ছেন না, নাকি আপনার মানে কি কারণ হতে পারে? কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা খুব ভোট চাচ্ছে তাও তো দেখি না। বিএনপি অথবা জামাত, তাদের তো শুনেছি যে তাদের নাকি সামাজিক সোশ্যাল মিডিয়া নাকি খুব স্ট্রং। সেই স্ট্রংয়ের কোনো নমুনা তো দেখি না। আমি তো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ একজন মানুষ, আমার কাছে তো আসতো, আমি দেখি না কিছু এগুলো। তারা যে এগুলিকে খুব একটা বুস্ট করছে, মানুষের কাছে পাঠাচ্ছে, আমার কাছে তো তাও মনে হয় না। না, এখানে আমার যেটা মনে হয় সেটা হলো কি, মানে এই দল দুটোর মধ্যে মানুষের মধ্যে মানে এমন একটা অবস্থান আছে, এই দুটো দল তো আসলে একই রকম দল। দীর্ঘদিন তো বিএনপিরই ছত্র ছায়ার নিচে তো এই আপনার জামাত বিএনপি এবং জামাতকে আপনি এক ধরনের দল বলছেন? তাই তো বলবো, কারণ অনেকদিন ধরে তো তারা একসঙ্গে ছিল, কোনো বিরোধ ছিল না। কিন্তু আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো, আমি আপনাকে হাইপোথেটিক্যালি বলি, ধরেন যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করতেন, আমার সমূহ সম্ভাবনা আছে বিএনপির সঙ্গে যে জামাত যে হাত মিলাইতো, সমূহ সম্ভাবনা আছে। একই ধরনের দল তো। এখন আওয়ামী লীগ নেই বলে তারা এখন মোটামুটি গর্জন দিচ্ছে কিছু। মানে আওয়ামী লীগ থাকলে জামাত এখনো ৩ নম্বর দল ভাই, যাই বলেন না কেন। এখন আওয়ামী লীগ এখন ৩ নম্বর থেকে ১ নম্বর হতে চাচ্ছে। এই চাওয়ার পিছনে মূলত কাজ করছে তারা, মনে করেন এখানে একটা জিনিস হলো কি, বিএনপির আমরা আগে বলতাম না যে বাংলাদেশের দল হলো 2টা, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো এন্টি আওয়ামী লীগ, মানে ভোটের সময়। এখন যেটা দাঁড়াইছে দল হলো 2টা, একটা হলো বিএনপি আর একটা হলো এন্টি বিএনপি। যা নাকি আগে যারা এন্টি আওয়ামী লীগ ছিল, তারা কি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের অথবা বিভিন্ন কর্মকাণ্ডের যারা সমালোচনা করত অথবা আওয়ামী লীগের যে বিরোধিতা করতো, তারা হলো একটা জোট ছিল। এখন যেটা হয়েছে যে বিএনপির যারা সমালোচনা করেন
বিএনপি যারা বিরোধিতা করেন তারা মিলে হয়েছে জামাতের সঙ্গে এনটি বিএনপি। এখন হলো এই বাস্তবতাটা, তো এই বাস্তবতাটা খুব যে জোরালো হতে পারছে আমার কাছে তা মনে হয় না, কারণ এদের সংখ্যা তারা এরা হয়েছে জানেন উভয় পক্ষই, বিএনপি অতটা না, জামাত কিন্তু মূলত তাকিয়ে আছে আওয়ামী ভোটের দিকে। আওয়ামী ভোট পেলে তারা ভালো করবে, নতুবা তারা কতটুকু ভালো করবে বলা বড় কঠিন। এটা হলো আমি এভাবে ভাবি, যে কারণে মানুষের মধ্যে টান টান যে উত্তেজনা এটা নাই। আমি একটা আরেকটা এক্সাম্পল বলতে বলি আপনাকে, আমার বাড়ি হলো ময়মনসিংহ বেল্টে জামাতের কোনো খবরই নেই, জাস্ট কোনো খবর নাই। তো ওখানে জামাত ময়মনসিংহের সঙ্গে ফরচুনেটলি আমার যিনি সহ আলোচক রনি, ওর বাড়িও ময়মনসিংহ, দেখি উনি কি বলে, আমাদের একই উপজেলায় বাড়ি, কিন্তু তো উনি বলতে পারবে যে আমার খবরের সঙ্গে ওনার খবরের কোনো বিরোধ আছে কিনা। অথচ আমার উপজেলায় জামাতের একজন কেন্দ্রীয় নেতা আছেন, উনি প্রার্থী হয়েছেন, মানে এটা চোখ বন্ধ করে বলে দেওয়া ফল কি হবে। তো আপনার চট্টগ্রাম, খুলনা রিজিয়ন, রংপুর আর আপনার রাজশাহী রিজিয়ন, এইটা দিয়া ক্ষমতায় চলে যাবেন কি হবে আমি বুঝি না। আপনি জামাতের একজন লোককে, আমি আরেকটা কথা বলে শেষ করি, জামাতের একজন লোককে জিজ্ঞাসা করেন যে ঢাকা শহরে আপনার কয়টা আসন চান অথবা কয়টা আসন পাবেন বলে মনে করেন, তারা 5টা 6টা, এর বেশি বলার নিজেরাই বলতে পারবে না। এবং যদি তারা 7টা বলে 7টা বলতে পারে, যদি 7টা বলে 7টা পাবে। এটার মধ্যে আবার ঢাকা 17 আছে, মানে তারেক রহমানকে হারাইয়া যিনি ক্ষমতায় যে খালেদুজ্জামান সাহেব, ওনাকে রাখতে হবে। এটা কতটুকু সম্ভব হবে বাস্তবে আমি জানি না, হতেও পারে, কে জানে কি হবে। যদি 18টার মধ্যে তারা নিজেরাই যদি 5টা বেশি আশা না করে, তা সারা দেশে কিভাবে কি হবে? তাহলে কি কিছুটা একপেশে নির্বাচন হবে? আমার এখন কেন যেন মনে হয়, মাঝখানে একটু আওয়াজ ছিল, যে আলোচনা ছিল যে ওনারা হয়তো চুপচাপ কিছু নীরব ভোট পেয়ে যাবেন, কিন্তু গত 2-3 দিনের পারফরমেন্সে আমি ওটা দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ওনারা একটু পাজলড হয়ে গেছেন, তারা হলে এরকম এলোমেলো আচরণ কেন করবেন। জনাব রেজাউল করিম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটি হচ্ছে যে আর তো নির্বাচনের 1 সপ্তাহের মতো বাকি আছে। এখন আসলে আমি মাসুদ কামালের কাছে জানতে চাচ্ছিলাম যে কোন পক্ষকে তার মনে হচ্ছে যে তারা এগিয়ে আছে প্রচারণা এবং কৌশলে, এবং সেটির উত্তর দিতে গিয়ে তিনি যেটি বললেন যে আসলে নির্বাচন নিয়ে উনি তেমন কোনো উত্তেজনা দেখছেন না, এমনকি ওনার বিল্ডিংয়ের কথা বলছিলেন যে কেউ এবার ভোট চাইতে এসেছে বলে উনি জানেন না। আমি একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাও কি একই রকম কিনা, আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? আর আরেকটি বিষয় হয়েছে যে উনি একটি মন্তব্য করেছেন জনাব মাসুদ কামাল, সেটি হচ্ছে যে জামাত এবং বিএনপি দুটিতে আসলে একই রকমের দল, সেই জন্যই এবার নির্বাচনে হয়তো এগুলো মানে ঠিক আছে, ও মোটা দাগে কামাল ভাইয়ের অবজারভেশন ঠিক আছে, কিন্তু কতগুলো জায়গায় একটু ধরেন আমি অ্যাড করতে পারি। সেটা হলো যে হ্যাঁ, নির্বাচনের উত্তেজনা বলতে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আগে আওয়ামী লীগ বিএনপি বাইনারিতে রাজনীতি হইতো, এখন সেটা আমরা আশা করছিলাম যে একটা মাল্টি পার্টিজান রাজনীতি শুরু হবে, সেটা হইল না এনসিপির কারণে। এনসিপি খপ করে যায় জামাতের জোটের মধ্যে ঢুকে যাওয়ার কারণে এখন বিএনপি জামাত জোটের দিকে যাচ্ছে। এবং এই জোটের রাজনীতিতে যেটা হচ্ছে যে জামাত যে রাজনীতিটা করছে, তার আগে আপনি বলবো আপনার প্রশ্ন সরাসরি উত্তর দিই। প্রচার প্রপাগান্ডায় তো জামাত অনেক আগের থেকে আগানো, অনেক আগের থেকে, মানে 5 তারিখের পর থেকেই তো তার আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সারা। তারপরে সে নির্বাচন জানুয়ারিতে হইলেও খুশি, ফেব্রুয়ারিতে আপত্তি নাই, ডিসেম্বরে হইলে ভালো হয়, না হইলে সবচেয়ে ভালো হয়। সে কথা বলে নাই কোনটা, সবই বলছে নির্বাচন নিয়ে, তাই না? তো ফলে এবং আবার দিক দিয়ে আপনার প্রস্তুতি যা নেওয়ার, হ্যাঁ, সবই নিয়ে ফেলছে। আর যেহেতু তাদের প্রস্তুতির ব্যাপারে ব্যক্তি প্রার্থী মুখ্য না, দল যারা সিলেক্ট করবে সেটাই। দল যদি কলা গাছকে বলে যে এখানে তুমি দাঁড়াবা, কলা গাছ কোনো কথা বলবে না, ব্যক্তির কোনো গুরুত্ব নেই। মানে মজলিসে শুরা যেটা ঠিক করে দেবে ওইটাই, মানে অন্তর্গোন্দলের দরকার নাই, আপনার ধরেন বিদ্রোহী প্রার্থীর রিস্ক নাই। তো ফলে তাদের একজন বিদ্রোহী প্রার্থী আছে, হ্যাঁ, তবে একজন বিদ্রোহী, এটা একজন প্রার্থী বিদ্রোহী এটা বলা যাবে কিনা। তো এইটা একটা হলো তারা রাজনীতি যেটা করছে প্রচারণার মধ্য দিয়ে। প্রচারণায় তো অন্য যে কোনো সময়ের চেয়ে এবার প্রচারণা প্রচণ্ড তীব্র আকার ধারণ করছে আমি বলবো। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন লক্ষ লক্ষ বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ, নির্বাচন নিয়ে প্রতিপক্ষ একটা কথা বললে সেই কথাটাকে 14 রকম মিনিং তৈরি করা, কাট সাট করা, ফটো কাট ছাড়া, হ্যাঁ, লক্ষ লক্ষ ফটো কাট ছাড়ানো। তো এইরকম প্রচার প্রতারণার রাজনীতি, প্রচার প্রতারণার রাজনীতি আমরা তো এর আগে কোনো নির্বাচনে দেখি নাই। এর আগে নির্বাচনটা রিয়েলি প্রতারণা হয়েছে গ্রাউন্ডে, এবার হচ্ছে এটা ভার্চুয়াল লেভেলে চলে গেছে। ভার্চুয়ালি প্রতারণার রাজনীতি, নির্বাচনী প্রতারণার রাজনীতি শুরু হয়ে গেছে বহু আগের থেকে। এটা একটা, এবং সেখানে জামাতের কোনো পলিটিক্স নাই, তারা তো ন্যারেটিভ করে,
তারা মনে করে তারা ন্যারেটিভ বয়ানবাজি করবে, এটাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে, এবং সেই বয়ানবাজিতে তাদের নিজেদের ভোট বাড়ানো তাদের কোনো লক্ষ্য আছে বলে আমার মনে হয় না। তাদের মূল লক্ষ্য হলো বিএনপির ভোট কাটা, এবং বিএনপির ভোট কাটা কিভাবে, যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, যেমন বিএনপির ভোট কাটলে কি তাদের ভোট বাড়বে না? আমি শেষ করি, এটা একটা ভালো পয়েন্ট, যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, আধিপত্যবাদ বিরোধী অবস্থান, ধর্মীয় মূল্যবোধ, নট ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের যে ঐতিহ্য, মানে অপারেশন ক্লিন হার্ট, এগুলো একটু বিতর্ক সত্ত্বেও, কিছু বিতর্ক সত্ত্বেও সেগুলোকে বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে কামাল ভাই ঠিকই বলছে, যে কারণ হইল জামাত বেসিক্যালি কতগুলো নেগেটিভ পয়েন্ট ছাড়া রাজনীতিক অর্থে যেটা করতে চায় সেটা তো বিএনপি রাজনীতিটাই করতে চায়। তারা মানে ধর্মীয় মূল্যবোধের জায়গায় ইসলামী মূল্যবোধ না করে তারা পলিটিক্যাল ইসলাম, এবং তারাও দাবি করে যে ৭১-এর পরে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে। জি, তো ফলে সেই জায়গা থেকে আসলে তাদের কোনো রাজনীতি নাই, কিন্তু ৫ তারিখের পরে তাদের সুযোগ ছিল রাজনীতিটা ডেভেলপ করার। সেটা ডেভেলপ না করে বিএনপি খারাপ আমরা ভালো এই লাইনে সে সমাজকে ভাগ করে ফেলতেছে। ভাগ করার মধ্যে দিয়ে সে তার ভোট বাড়ানোর চেষ্টা করতেছে, আপনি যেটা বললেন, জি। কিন্তু এইভাবে আসলে ভোট বাড়ে না। তাদের ভোট বাড়ছে কিনা এইভাবে ভোট বাড়ে না, কেন বাড়ে না? একটা বিরতিতে যেতে হচ্ছে। আচ্ছা, আমি আমার একটা শেষ হাতে করে দিই। একদমই সময় নেই। এইভাবে ভোট বাড়ে না কারণ হলো আপনি বেশি লোককে বেশি লম্বা সময়ের জন্য বোকা বানায় রাখতে পারেন না। এটা অল্প সময়ের জন্য একটা হাইপ তুলে, হাইপে মনে কেন হয় অনেক আপনি বাড়ছে, মনে করছেন যে ভোট পরে বাড়ে আবার না? এটা কারণ দেখে আমরা তো বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশন গুলো দেখেছি সেখানে তো দেখলাম যে তাদের ভোট বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে ৭৩ সালে জাসদ। আমি রেজাউল করিম রনি আপনার কাছে যাচ্ছি, কিন্তু আপনি উত্তরটা ছোট করে দিবেন কারণ আমার অনুষ্ঠানের সময় অনেক কমে গেছে। আমি যেটি জানতে, আপনি বিরতির আগে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে জামাত নিজের ভোট বাড়ানোর চেষ্টা করছে না, বিএনপির ভোট কাটার চেষ্টা করছে। কেন বললেন এটা? হ্যাঁ, এটা বললাম কারণ হলো তারা রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেছে যে বিএনপি খারাপ আমরা ভালো। সেটি ন্যারেটিভে তো ঢুকেছে তারা ভোট বাড়ানোর জন্য। ভোট বাড়ানোর জন্য ন্যারেটিভ বললে তাহলে তো ধরেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি এবং বলতেছিলাম কি যে আমাদের ভোট বাড়েনি, কারণ হলো জামাত তো মনে করছে তারা ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্ভর করছিল আওয়ামী লীগের ভোটের উপরে। এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভরশীল, আওয়ামী লীগের ভোট যাতে তারা পায় এই জন্য বাড়িতে বাড়িতে চাউল পাঠানো, সেবা শুশ্রূষার রাজনীতি তারা শুরু করে দিছিল। আওয়ামী লীগ তাদের কাছে এত প্রিয় এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। বিএনপি মহাসচিব বলছেন, বিএনপি মহাসচিব বলেছেন যারা অপরাধী তাদের বিচার হবে, এবং যারা অপরাধ করে নাই তাদেরকে হয়রানিমূলক যে মামলাগুলো দেওয়া আছে এগুলো দেওয়া যাবে না, এগুলো আমরা উঠাই নিব। সেটা আমরাও বহু আগের থেকে বলতেছি। যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি কেন বিএনপির আমলে যেরকম গায়েবী মামলাটা, কিন্তু মাঠের চিত্র তো সেরকম হচ্ছে না। কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্না আমাদেরকে মাঠের চিত্র এক এক জায়গায় একই রকম তো না সব জায়গায়। তো ভোট বাড়ানোর ব্যাপারটা যেটা হলো, ফলে এনসিপি জোটে যাওয়ার কারণে আওয়ামী লীগের লোক আগ্রহী না জামাতের ব্যাপারে, ফলে এদিক থেকে ভোট বাড়ার যে কথা আপনারা বলছেন সেটা একটা বাধা। আর একটা বড় বাধা হইল যে যেই দল মনে করে যে নারীদেরকে এরকম অকথ্যভাবে আপনার পোর্ট্রেট করা যায়, তারা তো ভোট বাড়ানোর রাজনীতি করে বললে কেউ বিশ্বাস করবে না, তাহলে তো আপনি এগুলি করতেন না। যে দল মানে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে আপনি ছিলেন ৭১ সালে, এখন আপনি ৭১-এর ইতিহাস নতুন করে শুরু করেন, ভোট বাড়ানোর রাজনীতি করলে আপনি এগুলি করতেন না। ফলে জামাতের ভোট বাড়ানোর হিসাব, ভোট মানে কি, রাজনীতি সাপেক্ষে আমরা ভোট জিনিসটা দেখবো যে আপনার রাজনীতির প্রতি জনগণের আস্থা বাড়বে, সেই কারণে আপনার ভোটার তৈরি হবে। কিন্তু তা না করে আপনি কৃত্রিম জোয়ার তৈরি করেন, হাইপ তৈরি করেন, এক দলের ভোটকে আরেক আপনার দিকে টানে আনার চেষ্টা করেন, এটাকে ভোট বাড়ানো বলে না। এইটাতে এইটা আপনার পার্মানেন্ট ভোট ব্যাংক তৈরি হওয়া বলে না, এটাকে বলে হলো আপনার এই যে জোয়া খেলার মতো। রনি, এবারের নির্বাচনে কি জামাতের ভোট বাড়বে আপনার মনে হয়? অবশ্যই। আওয়ামী লীগ না এখানে ভোট বাড়ানো, এটা তো আলাপ করার কিছু নেই, ভোট ইন জেনারেলি বাড়বে। কিন্তু আপনার যে অর্থে বলতেছি আমরা, জামাত তো ক্ষমতায় আসার দাবিদার, সেই জায়গা থেকে আপনি জামাত ডে বাই ডে ডিক্লাইনিং। আরেকটা জিনিস হলো যে তারা মিথ্যা বলে, এটা কোনো সমস্যা না, মিথ্যা বলে এটা 2 দিন পরে বোঝা যায়। হাসিনারটা বুঝতে একটু বেশি সময় লাগছে, কিন্তু এখন যেহেতু পলিটিক্যালি লোকজন সচেতন, হয়তো দ্রুতই বুঝতে পারবে। কিন্তু মুশকিল হইলো তাদের বুদ্ধিজীবীরা মনে করে এই মিথ্যা বলার মধ্যে দিয়ে তাদের ভোট বাড়তেছে। দ্যাটস দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। এই যে আপনারাও যে জায়গায় প্রশ্নটা করতে যাচ্ছেন যে আমাদের ভোট যে বাড়বে না ডে বাই ডে, তার কারণ হলো তারা যে কাঁচা কাঁচা মিশা কথা কয়, এটা তো ভাই দেখা যাচ্ছে। এই যে উদাহরণ আপনার কয়েকটা দিলাম। তো ফলে ভোট বাড়ার রাজনীতি যদি সে করতো তাইলে তো এগুলি করতো না সে। তাইলে যেটা করতেছে সে বেসিক্যালি নিজের ভোট বাড়ানো বা নিজের রাজনীতি শক্তিশালী করার বদলে বিএনপির ভোট কাটাটাই তার রাজনীতি। জি, জনাব মাসুদ কামাল, একটু যদি বলেন আমাকে যে রনি যেটি বলছিলেন যে জামাত আসলে তার ভোট বাড়ানোর রাজনীতি করছেই না, তারা বিএনপির ভোট কমানোর রাজনীতি করছে, এবং এবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই বলে জামাতের ভোট কিছুটা বাড়বে, অন্য কোনো কারণ উনি দেখতে পাচ্ছেন না? জামাতের ভোট বাড়বে, আমি বলি আপনাকে কি কারণটা বাড়বে। হ্যাঁ, এবার নতুন ভোটার আছে 4.5 কোটি। নতুন ভোটার মানে যাদের বয়স 30 বছর, তারাও কিন্তু নতুন ভোটার একদম। তারা তো গত 15 বছর কোনো ভোট দেয়নি। তো নতুন ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি।
এই 4.5 কোটির মধ্যে আমি ধরলাম 50 লাখ আওয়ামী লীগের ভোটার, ধরে নিচ্ছি আর কি, একদম ব্লাইন্ড তারা। আর 4 কোটি ভোটার হলো নিউ ভোটার। এরা জামাত কিংবা বিএনপি এদের রাজনীতি দেখে নাই, কারণ এরা যখন ভোটারও যখন বাচ্চা ছিল তখন থেকে আওয়ামী লীগ শাসন করছে, এবং এই সময়ে তারা বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের এক ধরনের একটা প্রচারণা তারা শুনে আসছে, দেখে আসছে। তারা হয়তো কেউ কেউ সেটা বিশ্বাস করছে অথবা করে নাই, যাই হোক একটা, তারা কিন্তু একটা বিরোধী দলের তো একটা ভূমিকা থাকে, মানে গণমুখী ভূমিকা থাকে, সেটা দেখে নাই। জামাত এবং বিএনপিকে তারা দেখা শুরু করেছে 2024-এর 5ই আগস্টের পরের থেকে। 2024-এর 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার পতন হলো, তখন থেকে তারা দেখা শুরু করলো যে জামাত কি জিনিস আর বিএনপি কি জিনিস। এবং এই দেখায় তারা বিএনপির একটা চেহারা দেখছে, জামাতের আরেকটা চেহারা দেখছে। হতে পারে জামাতের এই চেহারাটা বানানো, নাটক করছে, অভিনয় হতে পারে, কিন্তু তারা তো এটা দেখেছে, এটা যে অভিনয়, এটা বোঝার জন্য কিন্তু একটা অভিজ্ঞতা লাগে, অন্তত সেই অভিজ্ঞতাটাও নাই। কাজেই এই যে এই দেখাটা কিন্তু আলটিমেটলি জামাতের দিকে যাবে, এবং এই দেখার ফল জামাত পাবে। এই নতুন ভোটারদের মাঝখান থেকে একটা বড় অংশই কিন্তু জামাতকে ভোট দিবে, সেই বিচারে জামাতের ভোট বাড়বে। আমার হিসাবে জামাত এতকাল ধরে কখনোই 10%-এর উপরে ভোট পায় নাই। এবার জামাতের ভোট বেড়ে 15-18% হয়ে যাবে, 20% হতে পারে। সেটা কি শুধুমাত্র নতুন ভোটারদের জন্য? এটা আমি মনে করি এভাবে। কারণ আসলে জামাতের জন্য কিন্তু জামাতের যে আদর্শিক দিক, তার বিপরীতে কিন্তু বিএনপি কোনো আদর্শ দাঁড় করাতে পারে না এই পর্যন্ত। ওইটা পারতে হলো গিয়া আওয়ামী লীগ। যে বলে না, কে জানি বলছিল কোন এক লিডার, জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ। আসলেও তাই, জামাতের যে মানে ধর্মভিত্তিক যে বক্তব্যগুলো, তার বিপরীতে ছিল আওয়ামী লীগের বক্তব্য। আওয়ামী লীগ থাকলে ওটা তারা কাউন্টার করতো, বিএনপি তো ওটা কাউন্টার করে না ওভাবে। বিএনপি তো একই জিনিস, জামাত বিএনপির বেসিক, একদম বেসিক যে আপনার পলিটিক্সটা সাধারণ মানুষের জন্য, ওটা কি বলেন তো? ওটা এন্টি ইন্ডিয়ান, তারা ভারত বিরোধিতা। জামাত এবং বিএনপি একদম কে কত বেশি ভারত বিরোধিতা করতে পারে সেটা হলো যোগ্যতা। এবারের ক্যাম্পেইনে তো বিএনপি ভারত বিরোধিতা খুব বেশি এসেছে সামনে, আমার কাছে না, তারা অনেকদিন ধরে বলছে, গত 1 বছর ধরেই তারা ভারত বিরোধিতা যখনই তার কোনো প্রতিবাদ করছে না। হাসান আব্দুল্লাহ যে কথাটা বলছে, যে সে 7 সিস্টারকে ওখানে যারা আছে বিচ্ছিন্নতাবাদী তাদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, ওটাকে 7 টুকরা করবে, তারপরে তারা বলছে না, বলছে তো এটা আওয়ামী লীগ আমলে বললে, আওয়ামী লীগের যদি পলিটিক্স থাকতো এখানে, আওয়ামী লীগের প্রতিবাদ করতো না? করতো তো। বিএনপি প্রতিবাদ করছে, একটা শব্দ উচ্চারণ করে নাই তো। ভারত বিরোধিতা কিন্তু কেউ করে না। এই সরকার কি ভারত বিরোধিতা করে না তো। এরা তো আওয়ামী লীগের অনেক সমালোচনা করে মুক্ত, কিন্তু মুখে তো বলে। তারা আওয়ামী লীগের কোনো একটা চুক্তি বাতিল করছে? করে নাই তো। আদানিকে টাকা দেওয়া থামায় নাই তো রে ভাই। বা আওয়ামী লীগের যে বদনামগুলি এরা মুখে উচ্চারণ করে, সেটা কি তারা মানে কাজের সময় করে না? ভারত বিরোধিতা কি বড় ডিসাইডিং ফ্যাক্টর হবে এবারের ইলেকশনে? ডিসাইডিং ফ্যাক্টর হবে না কেন? দুই পক্ষ তো একই কথা বলতেছে, এই জন্যই তারা বেশি উচ্চারণ করে না। কিন্তু যখন উচ্চারণ করার প্রশ্ন ওঠে, তখন দুই দলই একইভাবে করে। জি, আপনি যেটি বলছিলেন দুটি বিষয়, একটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে নতুন ভোটারদের ভোট জামাত বেশি পাবে, সেই বিষয়টি নিয়ে তার কিছুটা দ্বিমত আছে। আরেকটি বিষয় বলছিলেন যে বিএনপি কখনো ফ্যাসিস্ট হবে না বলে তার মতামত। আপনার শুনেন, একটা কথা বলা, একটা প্রবাদ আছে, বুঝছেন? প্রবাদটা হলো, যদি সরকারি দল অনেক বেশি পার্থক্য নিয়ে হয়, তার ফ্যাসিস্ট হয়ে যায়। আবার যে দেশে বিরোধী দল খুব স্ট্রং হয়, সেই দেশে গণতন্ত্রটা ভালো থাকে। যদি বিএনপি মানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়, 200-র উপরে সিট পায়, ফ্যাসিস্ট না হয়ে কোনো উপায় নাই রে ভাই। উপায় নাই কেন? হয়তো মূল নেতা যে, সে হতে চাইবে না। আপনি কি সেটি সম্ভাবনা দেখছেন? অবশ্যই দেখি, সম্ভাবনা, আশঙ্কা দেখি। ওই আশঙ্কা আমার মধ্যে আছে। কারণ হয়তো মনে করেন তারেক রহমান খুব ভালো মানুষ, কিছু যায় আসে না। তার আশেপাশে যখন সবাই তাকে বলতে থাকবে, ভাই আপনি ছাড়া আর কেউ পারে না, আপনি একমাত্র পারেন, আপনার সঙ্গে আর কেউ কিছু পারে না, আপনি একলাই যথেষ্ট। যখন উনি 10 বার 20 বার শুনবেন, একসময় উনি মনে করবেন যে তাহলে এত লোক যখন বলে, তাহলে বোধহয় আমি একটা অন্যরকম মানুষ। ওই মুহূর্ত থেকে উনি ফ্যাসিস্ট হওয়া আরম্ভ করবেন, ওই মুহূর্ত থেকে উনি হাসিনা হয়ে যাবেন, হতে থাকবেন আর কি। এটা ভাই স্বাভাবিক, মানুষ তো রে ভাই, মানুষ তো যন্ত্রণা। আওয়ামী লীগ বিএনপি বলে ওর কথা না। এরকম যে সারাক্ষণ কানের কাছে মো সাহেবরা বলতে থাকে, হয়ে যায়। এবং আমাদের দেশে আর যাই হোক, মো সাহেবের কোনো অভাব নাই। অলরেডি টের পেয়ে যাবেন, আপনি দেখবেন শুরু হয়ে গেছে। তো এই মো সাহেব থাকবে, কারণ এরা মো সাহেব বিবেচনা করে ওই লোকটাকে খুশি করে নিজে কিছু পাওয়ার জন্য।
যে দেশে এমপি নির্বাচিত হয় চুরি করার জন্য, এই যত লোক এমপি হচ্ছে, যত লোক হচ্ছে, আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের 95% মূল লক্ষ্য হলো চুরি করা। আমাদের মতো যারা ভোটার, আমাদের মূল লক্ষ্য হইলো যে বড় চোর আর ছোট চোরের মধ্যে কোনটাকে আমি বেছে নেবো, এটা। এছাড়া আমাদের আর কোনো আমিও জানি ভোট দেওয়ার সময় এও চোর এও চোর, একজন ডাকাতের চোর, একজন হলো গিয়ে মানে সিধের চোর। এখন দুইটার মধ্যে আপনি কোনটা বাঁচবেন, এটা হলো আপনার কাজ, কঠিন কাজ কিন্তু এটা জানি, সবাই জানে। কাজে এই লোকগুলি যখন ক্ষমতায় যাবেন, আপনি যাওয়ার পর তাদের মূল কাজ কি হবে? মূল কাজ হবে মূল লোকটাকে, যে লোকটা সমস্ত ক্ষমতার উৎস, যে তাকে এমন হাওয়া দেওয়া, এমন তেল দেওয়া, যাতে নাকি তার ধান্দাটা সে এখান থেকে বের করে নিয়ে আসতে পারে। তো ওনার তো উপায় নাই, মানে অর্থাৎ এক পেশে ফলাফল হলে বিএনপি একই হবে ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে যদি আপনার মনে হয়? আপনার খুব টান টান হয়, শক্তিশালী বিরোধী দল থাকে, তখন ওই বিরোধী দলের ভয়ে কিছুটা তারা সতর্ক থাকে। শক্তিশালী বিরোধী দল থাকবে মনে হয়? আমি মনে করি না এবার থাকবে। জি।